আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজুর রহমান তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের রসায়ন নিয়ে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। তো সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা এখানে তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, যে টপিকগুলো নিয়ে স্টুডেন্টদের মাঝে মাঝে কিছু সমস্যা হয়, এবং সেই টপিকগুলো যদি শেষ করে আমরা সময় পাই তখন আমরা বাকি টপিকগুলো তো যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ভালোভাবে অনুধাবনের মাধ্যমে আগাতে, যাতে রসায়ন লিখতে এবং বুঝতে আমাদের কি না হয়, সমস্যা না হয়। ওকে, রাসায়নিক বন্ধন এই শব্দটা যখন মাথায় আসে তখন তোমার মাথায় কি এসে যায় না, আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে এমন একটা পরিবর্তন, যে পরিবর্তনটাতে কিছু মৌলিক পদার্থ যুক্ত হয়ে কি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা কি করেছে পদার্থ, মৌলিক না, এটা অন্য যৌগিক পদার্থ হতে পারে, মৌলিক যৌগিক মিলে এমন একটা যৌগিক পদার্থ তৈরি করবে যেটি কি করবে, নতুন ধর্মবিষ্ট হবে। আর এই যে একটা পরিবর্তন, এটাকে যদি আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করি তখনই কি চলে আসবে, রাসায়নিক বিক্রিয়া শব্দটি চলে আসবে। এখন রাসায়নিক বিক্রিয়াকে অনেকভাবে কি করা যায়, শ্রেণীবিন্যাস করা যায়। তার মধ্যে বিক্রিয়ার দিকের ব্যাপার থেকে আমরা কি করি, একমুখী অভিমুখী ভাগ করি। তাপ উৎপাদনের দিক থেকে আমরা তাপ উৎপাদিত তাপহারী ভাগ করি। তবে ইলেকট্রনের স্থানান্তরের দিক থেকেও আমরা কি করি, দুভাগে ভাগ করি। তাহলে আমরা আজকে আসলে আমাদের মূল টার্গেটটা আমি একটু বলি। আমাদের মূল টার্গেট হচ্ছে লাসাদের নীতি, এইটাকে একদম ভেঙে চুরে কি করা, একটু ব্যাখ্যা করা। ওকে, সেজন্য লাসাদের নীতির সাথে যে ব্যাপারগুলো একটু জড়িত সেই ব্যাপারগুলো সহ আমরা আলোচনা করলে আশা করি তোমরা কি করতে পারবে, আলোচনাটি বুঝতে পারবে। তাহলে প্রথমে যে বিক্রিয়াটি নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে অভিমুখী বিক্রিয়া। এখন অভিমুখী বিক্রিয়া কাকে বলে? অভিমুখী বিক্রিয়া খুবই সহজ, যেই রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, আবার উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে ফেরত আসার সুযোগ থাকবে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলতে পারি, সেই ধরনের বিক্রিয়াকে আমরা অভিমুখী বিক্রিয়া বলতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের জন্য একটা বিক্রিয়া লিখি, খুবই পপুলার একটি বিক্রিয়া, যে এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে যদি কী করে, বিক্রিয়া করে কি তৈরি করলো, 2 অণু অ্যামোনিয়া তৈরি করলো। হ্যাঁ, এই যে একটা বিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটাকে আমরা অভিমুখী বলবো। কেন? কারণ এখানে যেই গ্যাসীয় নাইট্রোজেন এবং গ্যাসীয় হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে যে গ্যাসিয়াস কি তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, সেটা আসলে শুধু একদিকে যায় না, সেটা আবার কি এই অ্যামোনিয়া ভেঙে গিয়ে আবার হাইড্রোজেন এবং নাইট্রোজেনে কি করতে পারে, ফেরত আসতে পারে। তাহলে যেহেতু বিক্রিয়াটি কি উভয় দিকে যাচ্ছে, তো সেই কারণে আমরা এখানে কি করি, অভিমুখী চিহ্ন ব্যবহার করি। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলি, ইংলিশে বলি রিভার্সিবল রিয়াকশন। ওকে, মানে এটা ইট ক্যান রিভার্স, এটা পিছনে আবার চলে আসতে পারে। আচ্ছা, তাহলে খুব সহজেই আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে এই বিক্রিয়াটি একটি অভিমুখী বিক্রিয়া, কারণ বিক্রিয়াটি বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদও তৈরি করছে, আবার উৎপাদও ভেঙে গিয়ে কী হচ্ছে, বিক্রিয়ক ফিরে আসছে। আচ্ছা, তো একমুখী বিক্রিয়া যদিও আমাদের টপিকে নাই, তারপর একটু মুখে বলি, মানে যে সকল বিক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যে শুধু সামনের দিকেই অগ্রসর হয় অধিকাংশ ক্ষেত্রে, সেটাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি চুনা পাথরকে তাপ দাও তাহলে কি তৈরি হবে, CaCO3কে তাপ দিলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটি গ্যাসীয় কারণে বিক্রিয়াস্থল থেকে চলে যাবে। আমি যদি একটু লিখে দেখাই তোমাকে, যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন আমি কি দিচ্ছি, হিট দিচ্ছি, তখন কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড সলিড তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস তৈরি হচ্ছে, এবং এটা ফুরুত করে কি হচ্ছে, এটা চলে যাচ্ছে, যেহেতু এটা গ্যাসীয় পদার্থ বিক্রিয়াস্থল থেকে চলে যাচ্ছে। তাহলে এখানে আসলে চাইলেও উৎপাদগুলো যুক্ত হয়ে আর বিক্রিয়কে ফেরত আসার কী পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, তাই আমরা এটাকে একমুখী বলতে পারি। তো মজার বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলোকে আসলে চাইলে কি করা যায়, সবগুলোকে আমরা অভিমুখী হিসেবে বিবেচনা করতে পারি। তো সেটা একটু অন্যরকম আলোচনা, এগুলো তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে। আসলে প্রকৃত অর্থে সকল রাসায়নিক বিক্রিয়া কিন্তু অভিমুখী, হ্যাঁ, একমুখী নয়। কিন্তু আসলে হয় কি, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া এতটা মানে কি সামনের দিকে যাওয়ার প্রবণতা থাকে, সেই কারণে আমরা তাদেরকে একমুখী আপাতভাবে বলতে পারি। আচ্ছা, তাহলে উভমুখী বিক্রিয়া বললে মাথায় কি আসবে, যে বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ তৈরি করবে, আবার উৎপাদ ভেঙে গিয়ে বিক্রিয়কে ফিরে আসার সুযোগ থাকবে। তাহলে সেই ধরনের দুদিকে যখন বিক্রিয়াটা কী হবে, অগ্রসর হবে, তখন আমরা তাকে উভমুখী বিক্রিয়া বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই উভমুখী বিক্রিয়াটা যখন সামনেও যাচ্ছে আবার পিছনেও আসছে, তাহলে সেখান থেকে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি তাহলে আমরা এই রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটাকে খুব সহজে ব্যাখ্যা করতে পারবো। সেটা কেমন, ধরো এই যে এই বিক্রিয়াটাই থাকুক, আমরা এটাকে রেখে একটা গ্রাফ যদি তৈরি করি, ধরো আমরা দুটো অক্ষ নিলাম, এটা হচ্ছে
এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তাহলে এই দিকটাতে আমরা কি করছি, সময়টাকে নিচ্ছি। এক্স অক্ষ বরাবর কাকে নিচ্ছি আমরা, সময়কে নিচ্ছি। আর এদিকটাতে আমরা বিক্রিয়ার হারকে নিচ্ছি, বিক্রিয়ার হার। ওকে, বিক্রিয়ার হারকে আমরা কী করছি, ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করছি। যদি এমনটা হয় তখন কী হবে জানো, বিক্রিয়ার শুরুতে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার শুরুতে দেখা যাবে এদের পরিমাণ খুবই বেশি থাকবে। আর যেহেতু কাঁচামাল বেশি, সুতরাং প্রোডাক্ট তৈরি হওয়ার হারও কী থাকবে, পসিবিলিটি সবচাইতে বেশি থাকবে। তখন দেখা যাবে যে সম্মুখ যে বিক্রিয়াটা, সম্মুখ মানে সামনের দিকে যাওয়ার যে প্রবণতাটা, সেই বিক্রিয়ার কী থাকবে, সেই বিক্রিয়ার স্পিডটা সম্ভাব্য সবচেয়ে বেশি থাকবে। এই ব্যাপারে একটা সূত্র আছে, আমার এইমাত্র মনে পড়লো, সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। এগুলো যদি এই লেভেলের না, ইন্টারে গেলে তোমরা পাবে। ভরক্রিয়া বলেছিল কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের ভরের উপর কী করে, নির্ভর করে। তো যেহেতু বিক্রিয়াটা এখনো সম্পূর্ণই হয় নাই, শুরুই হয় নাই ঠিক মতো, তো সেই কারণে বিক্রিয়ক কী থাকবে, সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। আর যেহেতু বিক্রিয়ক বেশি, তাই বিক্রিয়ার হারটাও কি সবচেয়ে হাই থাকবে। ওকে, আচ্ছা, তার মানে সম্মুখ দিকের বিক্রিয়ার হাইটা মানে কি, বিক্রিয়ার হারটা কি থাকবে, বিক্রিয়ার হারটা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু বাই দ্য টার্ন অফ টাইম, সময় যখন ধীরে ধীরে কী হবে, অতিবাহিত হওয়া শুরু করবে, তখন দেখা যাবে এই বিক্রিয়াটা আস্তে আস্তে হারটা নিচের দিকে নামতে থাকবে। কেন, ওই যে বিক্রিয়ক কমে যাচ্ছে, বিক্রিয়া করে করে কমে যাচ্ছে, যত কমবে তত বিক্রিয়ার হারটা স্লো হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেহেতু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার মানে এবার অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হওয়ার কী হবে, একটা সুযোগ সৃষ্টি হবে। তাহলে সৃষ্টি যখন হবে, তার মানে ধীরে ধীরে আমরা একটা রিভার্স রিয়াকশান পাবো। এতক্ষণ আমরা ফরওয়ার্ড রিয়াকশানই পাচ্ছিলাম, সম্মুখ বিক্রিয়ায় পাচ্ছিলাম, এখন অ্যামোনিয়া ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং নাইট্রোজেন তৈরি করার একটা প্রবাবিলিটি সৃষ্টি হবে। তো সৃষ্টি হলে স্বাভাবিকভাবে তারও একটা কী থাকবে, বিক্রিয়ার একটা হার থাকবে। তার মানে পশ্চাৎ বিক্রিয়ার হারটাও ধীরে ধীরে কী হবে, উপর দিকে ওঠা শুরু করবে, যেহেতু এই পরিমাণটা বাড়বে। তাই এখন একটা পর্যায়ে এসে দেখা যাবে সামনের দিকে বিক্রিয়ার গতিটা যেই হারে চলবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিটাও কি একই হারে চলবে। তার মানে দুটো বিক্রিয়ার হার কী হয়ে যাবে, একই রকম হয়ে যাবে। তাহলে রাশি সাম্যাবস্থা আসলে এই ঘটনাটিকেই বোঝায় যে যখন সামনের দিকের বিক্রিয়া আর পেছন দিকের বিক্রিয়ার হার কী হয়ে যায়, সমান হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা সেই অবস্থানটাকে আমরা কী বলবো, রাসায়নিক সাম্যাবস্থা বলবো। ওকে, এটাকে আমরা ইংলিশে বলতে পারি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা। এখন স্যার, রাসায়নিক সাম্যাবস্থা কি শুধুমাত্র বিক্রিয়ার হার সমান হয়ে গেলেই সম্ভব, অন্য কোনোভাবে কি সম্ভব হতে পারে? হ্যাঁ, আরও একটাভাবে সম্ভব হতে পারে। সেই গ্রাফটা যদি আমি তোমাকে এখানে একটু এঁকে দেখাই, যে ধরো এমনটা যদি কখনো হয় যে একজ্যাক্ট সমান হয়ে যায় নাই, কিন্তু সামনের দিকে বিক্রিয়ার হারটা এভাবে চলে আসলো, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা এভাবে চলে আসলো, তখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভিতরে একটা কি হয়েছে, তাদের ভিতরে বিক্রিয়ার হারের একটা স্থিরতা এসেছে। তার মানে এটাও যে হারে চলছে, এটাও একই হারে চলছে। মানে হার আর কি হচ্ছে না, হারের আর পরিবর্তন হচ্ছে না। এখানে হয়তো একজ্যাক্ট হার সমান হয়ে গেছে, যে হারে উৎপন্ন হচ্ছে একই হারে ভাঙছে, কিন্তু এইখানটাতে একজ্যাক্ট সমান না হলেও কিন্তু দুইটা হার কী আছে, দুইটা হার স্থির আছে। হ্যাঁ, দুইটা হার যদি স্থির থাকে, সেটাকে আমরা কী বলতে পারবো, সেটাকেও আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলতে পারবো। তাহলে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলে কী বুঝলাম, আমরা বুঝলাম কোনো অভিমুখী বিক্রিয়া যদি একই হারে অথবা একই বেগে চলতে থাকে, তখন এই রকম অবস্থানটাকে আমরা কি বলবো, আমরা রাসায়নিক সাম্যাবস্থান বলবো, এবং অথবা ইংলিশে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, আচ্ছা, এখন এই রাসায়নিক সাম্যাবস্থা, এই ব্যাপারটা বিক্রিয়ার খুব পছন্দের। হ্যাঁ, কোনো একটা বিক্রিয়া যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্জন করে, রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করে, তখন সে সেটাকে নষ্ট করতে চায় না। তাহলে নষ্ট করতে চায় না, কিন্তু আমরা তো বিভিন্ন ঘটনা দিয়ে কী করতে পারি, এটাকে নষ্ট করার সুযোগ সৃষ্টি করতে পারি। তখন আসলে এই ধারণা থেকেই লাসাতেলির নীতি একটা নীতি পাওয়া গেছে। তো সেই ব্যাপারটা আমরা সূত্রটা বলবো, এরপর ধীরে ধীরে আমরা একটু ব্যাখ্যায় যাব। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শুনবো সেটা হচ্ছে লাসাতেলির নীতি কাকে বলে, লাসাতেলির নীতি কাকে বলে। ওকে, লাসাতেলির নীতি আমি যদি একটু মুখে বলি, তারপর ব্যাখ্যা করি, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই যে একটা বিক্রিয়া, এটা একটা সাম্যাবস্থায় চলে আসছে। একটু আগে ছবিটা দেখলে, ছবিটা আমরা মুছে ফেলেছি আমরা আলোচনার সুবিধার্থে। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা যখন চলে আসবে, এমত অবস্থায় বিক্রিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ধরনের নিয়ামক যদি আমরা কী করি, পরিবর্তন করি।
মানে কথাটা কেমন হয়ে গেল? নিয়ামক। নিয়ামক মানে হচ্ছে এই ক্ষেত্রে যে সকল ব্যাপার রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন কি নিয়ন্ত্রণ করতে পারে? তাপ রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। একটা তথ্য আছে যে কোনো একটা বিক্রিয়ার তাপ যদি 10 ডিগ্রি বাড়িয়ে দেওয়া হয়, তার গতিবেগ, ওই বিক্রিয়ার গতিবেগ প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তার মানে আমরা একটা স্ট্যাট পেলাম, একটা পরিসংখ্যান পেলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা তাপ দিয়ে বিক্রিয়ার গতিবেগকে পরিবর্তন করা যায়, চাপ দিয়ে করা যায়, তারপর আরেকটা হচ্ছে ঘনমাত্রা দিয়ে করা যায়। তাহলে আমরা মূলত এই তিনটা নিয়ামক নিয়েই কথা বলবো, যে তাপ, চাপ, ঘনমাত্রা। তাহলে একটা বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যাবস্থায় থাকবে, রাসায়নিক সাম্যাবস্থা, আমি যদি ছবিটা একটু ছোটো করে এখানে একটু লিখে রাখি, যে ধরো একটা বিক্রিয়া যখন এরকম কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ভিতরে থাকবে, আর এই রাসায়নিক সাম্যাবস্থা থাকা অবস্থায় আমরা যদি কী করি, ওই বিক্রিয়ার তাপ, তারপর হচ্ছে কি চাপ এবং ঘনমাত্রা ইত্যাদি নিয়ামককে, ঘনমাত্রা ইত্যাদি নিয়ামককে পরিবর্তন করি, তাহলে বিক্রিয়াটি একটু মুভ করবে। হ্যাঁ, এই বিক্রিয়াটি হয় সামনে অথবা পেছনে এমনভাবে একটু কী হবে, অগ্রসর হবে, যাতে এই তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলে যে ঘটনা ঘটার কথা ছিল সেটা যাতে কী হয়, সেটা যাতে প্রশমিত হয়ে যায়, সেটা যাতে কমে যায়। তাহলে এই কথাটাকে আমি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে বলবো, যাতে একদম মাথায় ঢুকে যায়। ধরো একটা তরকারি রান্না হচ্ছে বাসায়, এই তরকারিটা কি কি জিনিস দ্বারা পরিবর্তন হতে পারে? এই তরকারিটা তোমার লবণ দিয়ে এটার টেস্ট পরিবর্তন হতে পারে, তারপরে মরিচের গুঁড়া দিয়ে এটার কী হতে পারে, টেস্ট পরিবর্তন হতে পারে। তো এইভাবে করে কিছু নিয়ামক থাকে নিশ্চয়। হ্যাঁ, মশলা দিয়ে এটার কী হতে পারে, মানে তোমার যে মশলাগুলো আমরা ইউজ করি, আদা, রসুন, এই টাইপের জিনিসগুলো দিয়েও কী হতে পারে, এটার টেস্টটা চেঞ্জ হতে পারে। এখন ধরো তুমি রান্নাকে মজা করতে গিয়ে একটু ঝাল বেশি দিয়ে ফেললে, তখন কী হবে, রান্নাটি খাওয়া যাবে? খাওয়া যাবে না, রান্নাটি তার সাম্যাবস্থাটাকে হারিয়ে ফেলবে। এখন তোমাকে এই রান্নাটাকে এমন একদিকে নিয়ে যেতে হবে যাতে ওই ঝালের ফলাফলটা না আসে। হ্যাঁ, তখন আমরা কী করি বলো তো? তখন আমরা একটু টমেটো কেটে দিই যাতে ঝালটা চলে যায়। কিন্তু এখানে তার টমেটো কাটার সুযোগ নাই। এখানে যখন এরকম একটা রাসায়নিক সাম্যাবস্থা, মানে সে আরামে আছে, হ্যাঁ, একইভাবে চলছে, একইভাবে সামনে যাচ্ছে, একইভাবে পেছনে যাচ্ছে, এমত অবস্থা আমরা কি করছি, তাপ পরিবর্তন করছি, চাপ পরিবর্তন করছি, ঘনমাত্রা পরিবর্তন করছি, যেগুলো পরিবর্তন করলে এই সাম্যাবস্থা অটুট থাকাটা কঠিন হয়ে যায়। তখন বিক্রিয়া কী করে, তার তো আসলে একাধিক, মানে কি হাজারটা দিক নাই, তার দিকই হচ্ছে দুইটা। হয় সেটা নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়াকে তৈরি করবে, অথবা অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন হাইড্রোজেনে ফিরে আসবে। তার মানে হয় সামনে বিক্রিয়া যাবে, না হলে পেছনে যাবে। তো তারা কী করে, ধরো তোমাদের এটা ইট ছুঁড়ে মারা হলো, তখন তুমি হয় ডানে, না হলে বামে গিয়ে কী করবে, ওই ইটের যেই আঘাত পাওয়ার একটা ঘটনা সেটাকে কমানোর চেষ্টা করবে। হ্যাঁ, ফলাফলটা কমানোর চেষ্টা করবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া কী করে, লাস্টে এটাই বলতে চেয়েছে যে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে, তাহলে কি কন্ডিশন লাগবে, বিক্রিয়াটা উভমুখী হতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে রাসায়নিক অবস্থায় উপনীত থাকতে হবে, মানে রাসায়নিক অবস্থা আসছে, অর্জিত হয়েছে, এমন অবস্থায় যদি আমরা এদেরকে পরিবর্তন করি, তখন কি হবে, তখন বিক্রিয়াটি এমন একদিকে সরে যাবে যাতে এদের যে পরিবর্তনের কারণে বিক্রিয়াতে প্রভাব পড়ার কথা ছিল সেটা যাতে, মানে যতদূর সম্ভব যাতে কি হয়, প্রশমিত হয়, যতদূর সম্ভব যাতে কম পড়ে, যতদূর সম্ভব যাতে ওই প্রভাবটা না আসে, এই ব্যাপারটা কি করা হয়, নিশ্চিত করা হয়। তাহলে কীভাবে নিশ্চিত করা হবে, ওই যে বিক্রিয়া হয় সামনে যাবে, না হলে পেছনে যাবে। তাহলে একটু ব্যাখ্যায় চলে আসি, সূত্রটা তো শুনলাম আমরা 2-3 বার বিভিন্ন অ্যাঙ্গেলে, একটু যদি ব্যাখ্যায় চলে আসি তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে বিক্রিয়া সামনে পেছনে গিয়ে তাপচাপ ঘনমাত্রা প্রভাবটাকে কী করে, প্রভাবটাকে অনেকটাই প্রশমিত করে ফেলে। সেই ব্যাপারটা আমরা একটু ব্যাখ্যা করছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা তাপ নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? তাপ নিয়ে। তাপ নিয়ে যখন কথা হলো, ধরো এই একটা বিক্রিয়া এরকম একটা সাম্যাবস্থায় চলে আসলো, আসার পরে আমরা কী করলাম, বিক্রিয়াতে আগুন লাগাই দিলাম, মানে তাপ বাড়িয়ে দিলাম। তখন বিক্রিয়াটা কি সামনে যাবে নাকি পেছনে যাবে, এটা কিভাবে আমরা বুঝতে পারবো? আমরা এটা বোঝার জন্য আগে এটা খেয়াল করতে হবে যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই কিন্তু এই জিনিসগুলো পড়ি যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, তাপহারী বিক্রিয়া কাকে বলে। ওকে, তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে আসলে একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াটাতে কি হয়, 92 কিলোজুল পার মোল প্রতি কী হয়, এতটুকু তাপ তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে ডেল এইচ এর মান, কিসের মান, ডেল এইচ এর মান নেগেটিভ পেলাম। এখন ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়
তখন এই ডেলএইচ মান তুমি একটু খেয়াল করো তো কী আছে এখানে, ডেলএইচ মানটি নেগেটিভ আছে। ওকে, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়ার ফলে কি হচ্ছে, মোল প্রতি 92 কিলোজুল তাপমাত্রা বিক্রিয়াস্থলে কি হচ্ছে, বিক্রিয়াস্থলে বাড়তি পাওয়া যাচ্ছে। তাহলে কেন বাড়তি পাওয়া যাচ্ছে সেটা অন্য গল্প, সেটা অন্য ক্লাসে আমরা পড়বো। আমরা আজকে টপিকে থাকতে চাই। ওকে, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করার সময় কি করে, তাপ উৎপাদন করে। তার মানে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। ওকে, তার মানে এখানে তাপ উৎপাদন হচ্ছে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই ব্যাপার। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়া যখন হবে, মানে সামনের দিকে বিক্রিয়া যখন যাচ্ছে তখন তাপ তৈরি হচ্ছে। এবার তোমরা এটা টুকে রাখতে পারো, লাপ্লাস ল্যাভুইসিয়ে একজন বিজ্ঞানী, তোমাদের বইতে কথাগুলো নেই, লাপ্লাস ল্যাভুইসিয়ে একটা কথা বলেছিলেন যে কোনো একটা বিক্রিয়া যদি সামনের দিকে যাওয়ার সময় যে পরিমাণ তাপ কি হয়, পরিবর্তন হয়, পরিবর্তন মানে এটা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বৃদ্ধি পেয়েছে, সামনের দিকে যাওয়ার সময় যে পরিমাণ তাপ কী হবে, সৃষ্টি হবে। যদি বিক্রিয়াটাকে পেছন দিকে বিবেচনা করা হয়, পেছন দিক মানে কি, পেছন দিক মানে হচ্ছে এই 2 অণু অ্যামোনিয়া ভেঙে গিয়ে কি তৈরি করবে, 2 অণু অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন তৈরি করবে 1 অণু এবং হাইড্রোজেন অণু তৈরি করবে 2 অণু। ওকে, তার মানে ভদ্রলোক যেটা বলতে চেয়েছে কে, লাপ্লাস ল্যাভুইসিয়ে, যে বিক্রিয়াটাকে যদি আমরা কী করে দিই, রিভার্স করে দিই, তখন এই তাপের পরিমাণটা ঠিক থাকে কিন্তু সেটা ধনাত্মক হয়ে যাবে। তার মানে অপোজিট হয়ে যাবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তার মানে আমরা এইটুকু সিদ্ধান্ত পেয়ে গেলাম যে সামনের দিকের বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, তাহলে পেছন দিকের যে বিক্রিয়াটাকে আমরা একদম সোজা করে লিখেছি বোঝার জন্য, পেছন দিকের বিক্রিয়াটা কী হবে, তাপ হারি হবে। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখবে। আর আমরা কিন্তু একটা ব্যাপার অনেক সময় কনফিউজড হয়ে যায়, মাইনাস দেখলে আমরা তাদেরকে তাপ হারি বলে ফেলি, কিন্তু চিহ্ন লেখার রীতি হচ্ছে মাইনাস মানে তাপ উৎপাদী আর প্লাস মানে তাপ হারি। ওকে, তার মানে আমরা তাপের প্রভাবটা ব্যাখ্যা করার আগে এটা একটু বোঝার চেষ্টা করলাম যে তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ যে তৈরি হয় এটা কার জন্যে, এটা সামনের দিকের বিক্রিয়ার জন্যে। আর সেম বিক্রিয়াটাকে রিভার্স করে দিলে তখন বিক্রিয়াটা কী হয়ে যায়, তাপহারী হয়ে যায়। এই ধারণাটা মাথায় রাখবো। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই বিক্রিয়াতে আমরা কি করছি, এই বিক্রিয়াটাতে আমরা তাপ বৃদ্ধি করছি, তাপ কী করছি, বৃদ্ধি। এখন তোমাকে যখন কোনো একটা বিক্রিয়াতে তাপ বৃদ্ধি করলে কি হবে এটা সিদ্ধান্ত নিতে বলবে, তখন তুমি মানে কি মুখস্থ কিছু বলবে না, তুমি আগে সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা কে করছে, কি তৈরি করছে, এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ডেলএইচ মান কি নেগেটিভ নাকি পজিটিভ। যেহেতু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, তার মানে আমরা একটা সিদ্ধান্ত পেয়ে গেলাম যে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াতে বিক্রিয়া করার ফলে কি হয়, তাপ বাড়তি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় যদি আমি তাকে আরও তাপ দেই তখন কি হবে, তখন সেটা অস্থিতিশীল হয়ে যাবে। মানে একে তো এমনিতে তাপ এদিকে তৈরি হচ্ছে, তার উপর আরও তাপ দেওয়া হচ্ছে, তখন বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে না। কেন হবে না, কারণ সামনের দিকে অলরেডি তাপ তৈরি হচ্ছে। তখন প্রশ্ন হচ্ছে তাহলে বিক্রিয়াটি এই যে একটা বাড়তি তাপ পেলো, এই যে একটা বাড়তি তাপ পেলো, এটা কিভাবে সে অ্যাবজর্ব করবে। এই যে বলছিলাম না যে তাপের প্রভাবটাকে কমিয়ে ফেলবে, বিক্রিয়াটা সরে গিয়ে, তাহলে কিভাবে সরবে, বিক্রিয়াটা আসলে পেছন দিকে অগ্রসর হবে। কেন পেছন দিকে অগ্রসর হবে, কারণ পেছন দিকের বিক্রিয়াটা আমরা কি বলছিলাম, তাপ হারি। তার মানে যখন একটা রাসায়নিক বিক্রিয়াতে তুমি তাপ প্রয়োগ করবে, তখন যদি সামনের বিক্রিয়াতে তাপ অলরেডি তৈরি হয়ে থাকে, তখন সামনের দিকের অগ্রসর হবে না। কেন হবে না, কারণ ওই যে ওই ব্যাখ্যাটা যে তাপ তো তৈরিই হচ্ছে, এই অবস্থায় আমরা যে আরও তেল দিই, তেলের মাথায় যে আরও তেল দিই, তাহলে তো ব্যালেন্সটা থাকলো না, আমাকে তো ব্যালেন্সটা রাখতে হবে, তাই না। তো সেই ক্ষেত্রে বিক্রিয়াটি পেছন দিকে যাবে। কেন, কারণ পেছন দিকে বিক্রিয়াটি তাপ হারি মানে কি, তার অভাব আছে। এখন অভাবগ্রস্ত মানুষকে যদি তুমি কী দাও, সম্পদ দান করো, তাহলে তো ভারসাম্যটা নষ্ট হওয়ার কথা নয়, তাই না। তার মানে এই বিক্রিয়াতে আমরা কি কনক্লুশনে আসলাম, যে এই বিক্রিয়াতে যেহেতু সামনে অলরেডি তাপ তৈরি হচ্ছে, এমত অবস্থায় যদি আমরা নিয়ামক পরিবর্তন করে মানে তাপ যদি কী করি, বৃদ্ধি করি, তখন বিক্রিয়াটি সামনে না গিয়ে কোথায় যাবে, পেছন দিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে ফ্যাক্টটা কি, ফ্যাক্ট হচ্ছে ডেলের মানটা নেগেটিভ। এই ব্যাপারটা কে বিক্রিয়া করেছে, কি তৈরি করেছে, এটা নিয়ে মুখস্থ করার কিছু নাই। তার মানে তোমাকে যখন তাপের প্রভাব ব্যাখ্যা করতে বলবে, তুমি চিহ্নের দিকে খেয়াল করবে, চিহ্ন পজিটিভ নাকি নেগেটিভ। চিহ্ন নেগেটিভ, ফাইন, আমরা এই ধারণা তো আগে থেকে থাকতে হবে যে চিহ্ন নেগেটিভ হলে যে তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে সামনের দিকে আর বিক্রিয়া যাচ্ছে না, কারণ সামনের দিকে এমনিতেই তাপ তৈরি হচ্ছে, বিক্রিয়া পেছন দিকে চলে গেলো। আমি আর বেশি বলতে চাই না, অলরেডি মনে হয় বেশি বলে ফেলেছি, কারণ বেশি বললে অনেক সময় লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়, তাই তো। তাহলে বিক্রিয়া
পজিটিভ না নেগেটিভ ডেলেজ তা উৎপাদী নাকি তাপহারী তা উৎপাদী হলে বিক্রিয়া পেছনে যাবে। কেন পেছনে যাবে? কারণ পেছন দিকে গেলেই ওই তাপহারী বিক্রিয়াতে ওই তাপটা কী হবে, কাজে লাগবে এবং তাপটা প্রশমিত হয়ে যাবে। হ্যাঁ, তাপটা বিক্রিয়াতে ভারসাম্য নষ্ট করতে পারবে না। এতে গেল কি, এতে গেল তাপ প্রয়োগের কথা। যদি আমরা তাপ হ্রাস করি, ধরো আমরা বিক্রিয়াস্থলে কিছু বরফ দিয়ে দিলাম, তাহলে তো কী হবে, তাহলে তো তাপ কমে যাবে। তাহলে আমরা সাম্য অবস্থাতে কী করছি, তাপকে কমিয়ে ফেলছি। তাহলে বিক্রিয়ায় কি আবারও পেছন দিকে যাবে নাকি অন্য কিছু? এখন পেছন দিকে যাওয়ার আসলে সুযোগ নাই, কারণ পেছন দিকে এমনিতেই তাপ তার হ্রাস হচ্ছে। তাহলে যার অভাব, তার থেকে আমি কী বা তাপ নিব? যে বরফ দিয়ে তাপ নিয়ে ফেলছি না, তার থেকে আমি আর তাপ নিতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু আমি তাপমাত্রাটাকে কি বরফ দিয়ে কমিয়ে ফেলেছি, তখন দেখা যাবে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। কেন? কারণ সামনের দিকে অগ্রসর হলে তার যে তাপটা বরফ দেওয়ার কারণে হারিয়ে গিয়েছিল, সে তাপটা আবার রিগেইন, আবার পুনরায় সৃষ্টি হবে। তাহলে সৃষ্টি হওয়ার মাধ্যমে ভারসাম্যটা কি থাকবে, ঠিক থাকবে। তার মানে এই ব্যাপারটা আমরা এভাবেও মনে রাখতে পারি যে তাপ প্রয়োগে কোনো বিক্রিয়া যদি পিছন দিকে যায়, তাহলে তার তাপ হ্রাসে তার অপোজিট ঘটনাটা ঘটবে। অপোজিট মানে বিক্রিয়াটি তখন সামনের দিকে যাবে। ওকে, সামনের দিকে কেন যাবে? কারণ সামনের দিকে গেলে তাপ যে হ্রাস করে ফেলেছিলাম, সেটা বিক্রিয়া করার মাধ্যমে আবার পুনরায় তৈরি হয়ে ভারসাম্যটা ঠিক থাকবে। তাহলে আমরা অলরেডি একটা কনক্লুশনে চলে আসলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের ফলাফলটা পশ্চাৎ দিকে। আচ্ছা, পশ্চাৎ দিকে যে বিক্রিয়া যায় তার একটা মিনিং পরীক্ষা লিখবেন সুন্দর করে। শুধু পিছন দিকে যায় পিছন দিকে যায় এভাবে না বলে বিক্রিয়াটা দেখে তখন বলবেন যে পিছন দিকে যায়, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করার মাধ্যমে প্রদত্ত তাপকে কী করে ফেলবে, প্রশমিত করে ফেলবে। এই ব্যাপারটা এইভাবে একটু গুছিয়ে লিখলে ভালো লাগে। আচ্ছা, আর যদি তাপ হ্রাস করা হয় তখন কী হবে, বিক্রিয়াটি সামনের দিকে যাবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করার মাধ্যমে আবার তাপ তৈরি করে আবার আগের অবস্থায় ফিরে আসবে, কারণ তাপকে আমি হ্রাস করে ফেলেছিলাম পরের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের ফলাফলটা কেমন হবে সেটা দেখলাম। এবার একটু তাপহারীটা দেখব। হ্যাঁ, এবার কি দেখব, তাপহারী। তাপহারীর ক্ষেত্রে পুরো ঘটনাটা খুব মজার হবে। যেমন ধরো নাইট্রোজেন এবং অক্সিজেন দুইজন বিক্রিয়া করলো, দুইজন বিক্রিয়া করে কি তৈরি করলো, নাইট্রিক অক্সাইড তৈরি করলো। এই বিক্রিয়াতে ডেল এইচ এর মান হচ্ছে যে +180 কিলোজুল পার মোল। তাহলে এখন যদি তোমাকে এখানে প্রশ্ন করা হয় যে এই বিক্রিয়াতে যদি তুমি কি করো, তাপ প্রয়োগ করো, তখন বিক্রিয়াটি কি হবে, বিক্রিয়াটি কোন দিকে যাবে? ওই যে তাপ উৎপাদনটা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখলে এটা তো অপোজিট হবে, এমনিতেই বোঝা যায়। তারপরে যদি আমরা একটু লজিক দিয়ে বলি, তাহলে সামনের দিকে বেচারা এমনিতেই তাপ কম আছে, এই যে তাপ হারি, প্লাস মানে কি তাপ হারি। তাহলে আমি যদি এই অবস্থা আরও তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটি সামনে যাবে। কেন? সামনেই তো অভাব তার, তাই তো। আর পেছন দিকে যদি এই বিক্রিয়াকে আমি চিন্তা করি যে এই বিক্রিয়া এটা ভেঙে যদি এই দুজনকে তৈরি করতো, তুমি জানো বিক্রিয়া যখন রিভার্স হয়ে যায় তখন চিহ্ন কী হয়ে যায়, অপোজিট। তার মানে এখন তাপ হারি ছিল, ওটা তাপ উৎপাদী। তাহলে পেছন দিকে কি কখনো অগ্রসর হবে? আমার মনে হয় না, কারণ পেছন দিকে অলরেডি তাপ তৈরি হচ্ছে। তার মানে বর্ধিত তাপ কখনো তাপ তৈরি হওয়ার দিকে যায় না। তাহলে তাপহারী ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনে যাবে। এই তো, এখানে আমি 1000 বিক্রিয়া নিয়ে আলোচনা করছি না। তাপ উৎপাদী ক্ষেত্রে কি, তাপহারী ক্ষেত্রে কি, দুটো বিক্রিয়া যখন পাশাপাশি রাখবে তখন তুমি দেখবে খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি হবে, তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। কারণ কি? কারণ হচ্ছে সামনের দিকে বিক্রিয়াটি তাপহারী। আর তাপহারী হলে প্রদত্ত তাপ নিয়ে সে কী করতে পারবে, সে বিক্রিয়াটি অগ্রসর করে ব্যালেন্সটা রক্ষা করতে পারবে। আচ্ছা, তাপ যদি আমরা কি করি, হ্রাস করি, তাহলে কি সামনের দিকে যাবে? তাহলে তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তখন সামনের দিকে যাবে না। কেন? কারণ সামনের দিকে এমনিতেই অভাবী মানুষ থেকে যদি আমি আর কি টাকা নিব বলেন। তো সেই কারণে বিক্রিয়াটি পেছন দিকে যাবে। আর পেছন দিকে যাওয়া মানে কি, পশ্চাৎমুখী হবে। আর পশ্চাৎমুখী হওয়ার মিনিংটা এক্ষেত্রে কি, মিনিংটা হচ্ছে নাইট্রিক অক্সাইড ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন কী করবে, পুনরায় তৈরি করবে। ওকে, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে সামনে যাবে, আর তাপ হ্রাস করলে পিছনে যাবে। এখন সামনে পিছনে বলার পাশাপাশি একটু এক্সপ্লেনেশন দিবে, একটু ব্যাখ্যা দিবে কেন পিছনে যাচ্ছে। কারণ পিছনে তো তাপ তৈরি হচ্ছে, তৈরি হওয়ার দিকে যদি আমি তাপ হ্রাস করি তাইলে ভারসাম্যটা কি থাকবে, ঠিক থাকবে। আর সামনের দিকে কেন নিলাম না? কারণ সামনের দিকে অলরেডি তাপ হ্রাস হচ্ছে। তো হ্রাস অবস্থা থেকে আমি আর কী হ্রাস করবো বলেন? তখন তো ওই যে ডুবে যাচ্ছে তাকে আরও ডুবাই দিচ্ছি, তখন তো ব্যালেন্স এমনিতেই নষ্ট হয়ে যাবে। কিন্তু লাসাদিনের নীতির কথা ছিল কি, ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে আশা করছি তাপ উৎপাদী এবং তাপহারী দুইটা ব্যাপারেই আপনি এই নীতির প্রয়োগটা করতে পারবেন। ওকে, এবার বিভিন্ন বিক্রিয়া দিয়েও একই কথা। আমরা এখন চাপ নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো?
চাপ নিয়ে কথা বলার আগে একটু বলি যে বিক্রিয় পদার্থগুলো গ্যাসীয় হলে তখন আপনি চাপের প্রভাবটা পাবেন, যদি কঠিন পদার্থ হয় সেই ক্ষেত্রে চাপের প্রভাবটা আপনি পাবেন না। ওকে, যেমন আমরা আগের বিক্রিয়াটাকে যদি ফিরিয়ে নিয়ে আসি, নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি করছে, 2 অণু অ্যামোনিয়া তৈরি করছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু গ্যাসীয়, তাই না, সবাই কিন্তু গ্যাসীয়। তাহলে এই অবস্থাতে আমরা যদি একটা কথা বলি যে চাপ প্রয়োগ করলে কি হবে, মজার বিষয় হচ্ছে চাপ প্রয়োগ করলে এখানে আমাকে ডেলেচি চিহ্নের দিকে তাকাতে হবে না। হ্যাঁ, যে এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, ওটা দেখে আমরা চাপের প্রভাব চিন্তা করব না। তাপের ক্ষেত্রে দেখব, কিন্তু চাপের ক্ষেত্রে অন্য কিছু কি, আমরা বিক্রিয়কের মোল সংখ্যা গুনব আর এখানে মোল সংখ্যা গুনব, মানে অণু সংখ্যা সহজে যদি বলি, তাহলে এখানে কত মোল আছে, 1 মোল আর 3 মোল, টোটাল কয় মোল, 4 মোল অথবা 4 অণু। হ্যাঁ, আর এখানে আছে 2 অণু। ওকে, তাহলে 4 অণুর ভিতরে চাপাচাপি বেশি হবে নাকি 2 অণুর ভিতরে চাপাচাপি বেশি হবে? অবশ্যই 4 অণুর ভিতরে চাপাচাপি বেশি হবে। আচ্ছা, এখন এমত অবস্থা যদি আমি আরও চাপ প্রয়োগ করি তখন কি হবে, তখন বিক্রিয়াটি সামনের দিকে চলে যাবে। কেন? কারণ এদিকে চাপের পরিমাণটা কম। ওকে, খুব সিম্পল কথা। তাহলে তোমাকে কোন একটা বিক্রিয়া চাপের প্রভাব যদি ব্যাখ্যা করতে বলে, তুমি অণুর সংখ্যা গুনবে, যে কোন দিকে অণু বেশি আছে কোন দিকে অণু কম আছে। এখন দুঃখের বিষয় হচ্ছে অনেকে অণু সংখ্যাই গুনতে পারে না। অনেক যেমন আমরা যদি বলি এখানে কয় অণু আছে, সে বলে 7, 3 দুগুণা 6, আর এখানে 2, 8 অণু আছে। আসলে কিন্তু এইভাবে অণু গণে না, অণু গণে সামনের সহগ দেখে। সামনে কি দেখে? সংকেতের সামনে যে সহগটা থাকে, যেমন এখানে সংকেতের সামনে কিছু নাই, 1 আছে, তার মানে 1। আর এখানে হাইড্রোজেন সংকেতের উপরে কি আছে, সহগ কত আছে, 3। তাহলে 3 আর 1 এই দুটো যোগ করে কত পেলাম, 4। তা আমরা ভুলেও, আই রিপিট, ভুলেও আমরা এভাবে গুনবো না, এভাবে পরমাণু সংখ্যা গুনে, অনুসংখ্যা গুনে না। অনুসংখ্যা গুনার জন্য সামনের সহগটাকে চিন্তা করবে। তাহলে এখানে টোটাল 4 অণু আছে, আর এখানে 3 দুগুণা 6 বলবো, নো, আমরা সামনের সহগটাকে নিব। তাহলে সহগ কত আছে, 2। তার মানে অনুসংখ্যা এখানে বেশি, অনুসংখ্যা এখানে কম। তাহলে ওই যে বলেছিলাম যে এদিকে এমনিতেই চাপাচাপি বেশি হচ্ছে, এই অবস্থায় আমি আরও চাপ প্রয়োগ করি, আরও কি প্রয়োগ করি, চাপ বৃদ্ধি করি, তখন কী হবে, তখন বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর। দ্যাট মিন্স যেদিকে অনুসংখ্যা কম সেদিকে অগ্রসর হবে। এভাবে করে সে কী করবে, এভাবে করে সে তার চাপের ফলাফলটাকে প্রশমিত করবে, যাতে ভারসাম্য কী থাকে, ঠিক থাকে। ওকে, আচ্ছা, এখন যদি আমি চাপ হ্রাস করি, চাপ হ্রাস করলে কী হবে, চাপ হ্রাস করে দেখা যাবে বিক্রিয়াটি যেদিকে চাপ বেশি সেদিকে আসবে। কেন? কারণ না হলে তো ভারসাম্যটাকে নষ্ট হয়ে যাবে। তাহলে সবসময় বৃদ্ধির ফলাফলটা বুঝতে পারলে হ্রাসটা হচ্ছে কি, অপোজিট। তাহলে এক্ষেত্রে আমরা হ্রাস করলে কী হবে, বিক্রিয়াটি যেদিকে অনুসংখ্যা বেশি সেদিকে অগ্রসর হবে, যাতে ওই যে চাপ হ্রাস করা হয়েছিল, তাহলে সেদিক থেকে যদি আমি বেশির দিকে চলে আসি, তাহলে বেশি আর কম হ্রাস করা হয়েছিল চাপটাকে, তখন দুটো মিলে ভারসাম্য কী হবে, রক্ষা হবে। তার মানে আমরা কনক্লুশনটা কীভাবে দিব, কনক্লুশনটা দিব অনুসংখ্যা গুণে যেদিকে সংখ্যা কম থাকবে চাপ বৃদ্ধি করলে সেদিকে যাবে, আর হ্রাস করলে কি অপোজিট দিকে যাবে, তার মানে অনুসংখ্যা বেশির দিকে যাবে। ওকে, তাহলে এখানে আবার একটা যোগ্যতা থাকতে হবে। যেমন আগে তাপের ক্ষেত্রে কি যোগ্যতার প্রয়োজন ছিল, তাপের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন ছিল তাপের তাপ উৎপাদী বিক্রিয়া চিনেন কিনা, তাপ হারি চিনেন কিনা। আর এখানে দেখতে হবে অনুসংখ্যা আপনি গুনতে পারেন কিনা। গুনতে পারলে এটা ছোটো ছেলেও বলে ফেলতে পারবে যে বিক্রিয়া কোন দিকে যাবে। আচ্ছা, এবার কিছু বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন ধরেন আমরা যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু কি 2 নাইট্রিক অক্সাইড, একটু আগে এই বিক্রিয়াটাই দেখছিলাম, এই বিক্রিয়াতে চাপ কোন দিকে যাবে, এখন বুদ্ধিমানরা গুনবে। হ্যাঁ, যেমন এখানে 1, এখানে 1, টোটাল কয় অণু, 2 অণু, আর এখানেও 2 অণু। তাহলে যেহেতু অনুসংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদের সমান, সেক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না? কারণ দুই দিকে তো ব্যালেন্সড অবস্থা আছে, তাহলে চাপ দিকে সে কোন দিকে যাবে, তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়াতে কি নেই, চাপের কোনো প্রভাব নেই। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, চাপের প্রভাব যদি থাকতেই হয় তাহলে বিক্রিয়কে অনুসংখ্যা আর উৎপাদে অনুসংখ্যার ভিতরে একটা ডিফারেন্স বা পার্থক্য থাকতে হবে। যদি পার্থক্য থাকে তখন আমরা ডিসিশন দিব যে কি কমের দিকে যাবে নাকি বেশির দিকে যাবে, তাই তো? সেটা আমরা একটু আগে আলোচনা করেছি কোন দিকে যাবে। তাহলে অনুসংখ্যা সমান হলে বিক্রিয়াতে কোনো কি থাকবে না, চাপের প্রভাব থাকবে না। তাহলে চাপটা আমরা বলে ফেললাম। এবার ঘনমাত্রার প্রভাব নিয়ে কথা বলবো। কিসের প্রভাব নিয়ে? ঘনমাত্রা। ঘনমাত্রার ব্যাপারগুলো খুবই সিম্পল, সবচেয়ে সহজ ব্যাখ্যা করা। কারণ আমরা যদি কোনো একটা জিনিসের ঘনমাত্রা বৃদ্ধি করি, হ্যাঁ, ওকে, এখানে কিন্তু ডেলএইচও দেখতে হবে না, অনুসংখ্যাও দেখতে হবে না। তাহলে আমরা যদি এদিকে ঘনমাত্রা বাড়াই, ধরো নাইট্রোজেনের ঘনমাত্রা মানে কি, একক আয়তনে পদার্থের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া। ওকে, তাহলে আমরা নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিই, তাহলে বিক্রিয়াটা এদিকে ভারী হয়ে যাবে না? তাহলে পাল্লাটা যদি এদিকে ভারী হয়ে যায়, যেমন কিছুদিন পরে কোরবান আসবে, আমরা কী করবো, একদিকে যদি মাংস বেশি হয়ে যায় আমরা এখান থেকে ওদিকে দিয়ে দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে।
তাহলে যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তখন কি হবে, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার মাধ্যমে যে এটাকে বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে এটা ভারী হয়ে গেছিলো, হ্যাঁ, এখানে পরিমাণ বেড়ে গিয়েছিল, তখন এই পরিমাণগুলো বিক্রিয়া করে এই উৎপাদ তৈরি করার মাধ্যমে কী হবে, ব্যালেন্সে চলে আসবে। তাহলে খুব সিম্পল কথা, যদি আমরা এদিকে ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া সামনে গিয়ে কী করবে, এই ঘনমাত্রাটাকে হ্রাস করে ব্যালেন্সটা ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি উল্টাটা করি, যে আমি এর ঘনমাত্রাটাকে বাড়াই, উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দিই, হ্যাঁ, বাইরের থেকে অ্যামোনিয়া প্রয়োগ করে, সেক্ষেত্রে ভারসাম্য এদিকে ভারী হয়ে যাবে, তাই না, পাল্লা এদিকে ভারী হয়ে যাবে। তখন অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করার মাধ্যমে কী হবে, ওই যেটা ভারী হয়ে গেছিলো সেটা বিক্রিয়া করে এদিকে, ধরো ভারী মানে কি, ধরো এটা কমে গেছে, মানে ভারী হলে কী হয়, ডেবে যায় না, তাহলে এই বিক্রিয়া করে 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 আস্তে আস্তে কী হবে, হালকা হবে। আর এটা তো উপরে ছিল, তাই তো, তাহলে এটা আস্তে আস্তে নেমে আসবে। তার মানে খুব ইজি করে বলেন যে যদি এই যৌগটা বেড়ে যায় তাহলে এটা ভারী হয়ে গেল, এটা হালকা হয়ে গেল, তাহলে এই ভেঙে গিয়ে যখন নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করবে তখন কী হবে, এটা বেড়ে গেল আবার এটা কমে গেল, যেহেতু বিক্রিয়াটা এখান থেকে ভেঙে এদিকে আসলো, তার মানে আমরা ডিসিশনটা কী দিব, যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রেও সেম, যদি নাইট্রোজেন অথবা অক্সিজেন কারো একজনের ঘনমাত্রা বাড়ান সেক্ষেত্রে বিক্রিয়াটি সামনে অগ্রসর হবে, অথবা যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ান তাহলে বিক্রিয়াটি পেছন দিকে চলে আসবে। পেছন দিকে মানে কি, বিক্রিয়কে ফিরে আসবে, মানে পশ্চাৎমুখী হবে। একদম সহজ কথা। তাহলে আমরা আজকের আলোচনাতে কি করলাম, উভমুখী বিক্রিয়া, রাসায়নিক সাম্যাবস্থা, লাসাদের নীতি, এগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো রাসায়নিক নীতি সুন্দর করে পড়ে, তাহলে এই যে বিক্রিয়া গেল আসলো, উদ্দেশ্যটা কি, একটাই উদ্দেশ্য, যাতে সাম্যাবস্থা কী থাকে, অটুট থাকে, কারণ সাম্যাবস্থা প্রত্যেকটা বিক্রিয়ায় কী করে, পছন্দ করে। তাহলে সেই সাম্যাবস্থা রক্ষা করার জন্য তাপের প্রভাব একরকম ছিল, চাপের প্রভাব একরকম ছিল, ঘনমাত্রার প্রভাব একরকম ছিল। তা আমি ক্লাসটা শেষ করার আগে এক মিনিটে বিক্রিয়ার দিকে না তাকিয়ে তোমাদের দিকে তাকিয়ে একবার একটু ফিনিশিং দিব, যে লাসাদের নীতিটা কি। নীতিটা হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা যদি চলে আসে, তখন বিক্রিয়ার যদি কোনো তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি চেঞ্জ করা হয়, তাহলে বিক্রিয়াটি এমন একদিকে সরে যাবে যাতে ওই যে চেঞ্জ করা হয়েছে তার ফলাফলটা যাতে কী হয়, প্রশমিত হয়। মানে প্রশমিত মানে কি, কমে যায়, বিক্রিয়ার উপর যাতে ওই তাপচাপটা কী করতে না পারে, প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্য কী করবে, বিক্রিয়াটি হয় সামনে অগ্রসর হবে, না হলে পেছনে আবার ফেরত আসবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এটা করে। তাহলে তাপ যখন প্রয়োগ করবেন, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে পেছন দিকে যাবে। কেন? কারণ সামনে অলরেডি তাপ তৈরি হচ্ছে, একটা সিদ্ধান্ত চলে গেল। আর যদি তাপ হ্রাস করেন তাহলে সামনে যাবে। কেন? কারণ সামনে তো অলরেডি তাপ তৈরি হচ্ছে, তাহলে সেখান থেকে সে তাপটা নিতে পারবে, পেছন থেকে নয়। ওকে, আচ্ছা, এরপরে আসেন, যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে অবশ্যই সামনে যাবে। কেন? কারণ সামনেই তাপের একটা হ্রাস আছে, তাপের একটা কমতি আছে, তাহলে বর্ধিত তাপ গ্রহণ করে বিক্রিয়াটি সামনে অগ্রসর হয়ে ওই ব্যালেন্সটা ঠিক রাখবে। ওকে, আর যদি আমরা তাপ হ্রাস করি এক্ষেত্রে, তখন বিক্রিয়াটি পেছন দিকে যাবে। কেন? কারণ সামনের দিকে হ্রাস এমনিতেই হচ্ছে, তারপর যদি আমি আরও হ্রাস করি তাহলে তার সামনের দিকে গেলই না, তখন বিক্রিয়াটি কোন দিকে যাবে? পেছন দিকে যাবে। এরপরে আমরা মানে কি, বিক্রিয়াতে চাপের প্রভাবটা বলেছিলাম। খুব সিম্পল, আমরা ডেলেস টেলেস দেখবো না, আমরা অনুসংখ্যা গুনবো। অনুসংখ্যা কীভাবে গুনবো? সামনের সহগ দেখে। তাহলে দেখবো যে কোন দিকে অনুসংখ্যা কম আছে, কি উৎপাদে কম, বিক্রিয়কে কম, নাকি উৎপাদে কম। যদি উৎপাদে কম থাকে তাহলে সামনে অগ্রসর হবে, আর যদি এই পাশে মানে বিক্রিয়কে যদি কম থাকে তাহলে আমরা কী হবে, বিক্রিয়াটি কোথায় হবে? পশ্চাৎ দিকে চলে আসবে। মানে মোট কথা, যেদিকে অনুসংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে, শেষ। আর হ্রাস করলে উল্টা, যেদিকে বেশি সেদিকে যাবে। কেন? কারণ আমি হ্রাস করেছি, তাহলে আমি যদি যেদিকে বেশি সেদিকে যাই তাহলে আবার চাপ বেড়ে গিয়ে ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ঘনমাত্রার ব্যাপার খুবই সহজ, যদি বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ান তাহলে সামনে অগ্রসর হবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ান তাহলে পেছন দিকে অগ্রসর হবে। এই কথাগুলো ধরো কেউ যদি বোঝার চেষ্টা না করে, তখন স্যারের কথাগুলোকে স্যার ডানে বামে মানে তার মাথা শুধু ঘুরবে। বাট সে যদি একটু ভাবে, লজিক দিয়ে চিন্তা করে, একটু চেষ্টা করে, এটা খুবই সিম্পল। আমি মনে করি যে রিভিশন ছাড়া পরীক্ষা হলে এটাকে যুক্তি সহকারে তখন লেখা যাবে। তো আজকের ক্লাস এটুকু পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারে আরও একটা ভিডিও তোমাদেরকে দিব, যে ভিডিওতে আমরা জারণ বিজারণে অনেকের একটু ভয় আছে, ওই ব্যাপারটা নিয়ে কী করবো, ব্যাখ্যা করবো যে কোন ধরনের বিক্রিয়াগুলোকে কীভাবে জারণ বিজারণ এক্সপ্লেন করতে হয়, এবং কারা জারণ বিজারণ করবে, কারা করবে না। তো তোমরা এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, এবং সামনে এসএসসি পরীক্ষায় যাতে তোমরা ভালো দল করতে পারো, সেজন্য এখন থেকে তোমরা কী হবে, সিরিয়াস হবে। ওকে, ইনশাল্লাহ আমাদের জয় অবশ্যই হবে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।